আসসালামু আলাইকুম। যারা লাইভের সাথে এই মুহূর্তে আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যে লাইভের উপরে দুটি ক্যাপশন দিয়েছি, সেটি দেখে ইতিমধ্যেই হয়তো ধারণা করতে পেরেছেন যে আসলে আজকের কথাগুলো কি নিয়ে বলতে চাই। আজকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্ব যে করোনা ভাইরাসের মহামারীতে আক্রান্ত, যেখানে বিশ্ব মানবতা আজকে বিপন্ন, মানুষ আজকে অনাহারে অর্ধাহারে কাঁদছে। তার পাশাপাশি আমরা তো এই যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব সংঘাতের এই দেশে এই বিশ্বেই তো বাস করি। সুতরাং যতই মহামারী হোক, যতই মানব সংকট হোক, যুদ্ধ বিগ্রহ এগুলো তো আছেই। তো এটা তো আর নতুন কথা নয়। তাই আজকে আহ, এই সমকালীন প্রেক্ষাপটের সাথে প্রাসঙ্গিক না হলেও এই কথাগুলো আসলে আলোচনা করা দরকার, মানুষকে জানানো দরকার। সেজন্য মাঝে মাঝেই বলে থাকি এই কথাগুলো। আর যে জিনিসটি আমরা বলতে চাই যে আজকের বিষয়টা রাজনৈতিক কোনো বিষয় কিংবা বিশেষ বিষয় না, তবে এটা হচ্ছে যে ওই যে বলা চলে যে যখন আমরা আঘাত পাই তখন আমরা একটু ব্যথা ফিল করি, যে আমি আঘাত পাচ্ছি। যেমন মশায় কামড়ালে কোথাও একটু ব্যথা পেলে নিউরন যেমন আমাকে জানিয়ে দেয় যে আমি ব্যথা পাচ্ছি বা আক্রান্ত হচ্ছি। ঠিক সে কারণে আজকের একটি ঘটনা আসলে এই ক্যাপশনের নিয়ে কথা বলতে বাধ্য করেছে। সে কারণেই প্রথমের ক্যাপশনটি যেটি ঠিক করেছি যে বাংলাদেশ সরকারের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ থেকে অপহৃত ব্যক্তিরা যাদেরকে অপহরণ করা হয় বা গুম করা হয় তারা কিভাবে ভারত যায়, কিংবা তাদেরকে কিভাবে ভারত পাওয়া যায়, কিংবা বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় তাদেরকে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ, সম্ভবত চট্টগ্রাম অঞ্চলের একজন নেতা, সাবেক মন্ত্রীও ছিলেন। তাকে ভারতের শিলংয়ে পাওয়া গিয়েছিল। তিনি বাংলাদেশ থেকে গুম হয়েছিলেন যখন বিশেষ করে বলা চলে যে বিএনপির একটা বড় আন্দোলন চলে। আর তিনি যখন বিশেষ করে যেটা বিএনপির বড় বড় নেতারা যখন একটু লুকোচুরিতে ছিল বা অনেকে পালিয়ে পালিয়ে ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিত, মিডিয়াতে একটু কথা বলতো, তো হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ ওরকম একটি সময়ে যে বিএনপির আন্দোলনের সময় তিনি নিখোঁজ হন। তারপর দীর্ঘদিন পরে দেখা গেল যে তিনি ভারতের তার খোঁজ মিলল। তো নিশ্চয়ই তিনি একজন মন্ত্রী ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে সাদা পোশাকধারী, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হয়েছে যে তারা তাকে তুলে নিয়ে গেছে। তো সালাউদ্দিন আহমেদ নিশ্চয়ই এমনি এমনি ভারত চলে যায়নি। আর তিনি যদি পালিয়ে যেতেন, বিএনপির অ্যাডভাইজার ছিলেন সম্ভবত হাওয়া ভবন, বিএনপির সবচেয়ে সময় আলোচিত কেলেঙ্কারির হাওয়া ভবনের অন্যতম একজন লোক যে হারিস চৌধুরী, যেটা আমরা দেখেছি যে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন অন-11-এর সরকারের সময়। তো সালাউদ্দিন আহমেদ সে ধরনের নেতা মনে হয়নি, বা তিনি পালিয়ে গেলেও সেটা দেশের মানুষ জানতো। কিন্তু তিনি যে প্রক্রিয়ায় ওখানে পাওয়া গেছে তাকে, সেটি নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ হয়েছে। আর আজকে যে কথাগুলো এই বিএনপির রেফারেন্সটা টেনে আনছে, এইখানে আমি বিএনপি করি না, আমি বিএনপিকে সাপোর্টও করি না, বাট বাস্তবতার সাথে রিলেট করার জন্য যে তারপরে দেখেছেন যে বিএনপির অসংখ্য নেতাকর্মী বিশেষ করে গুম খুনের শিকার হয়েছে। কেউ কেউ যেটা বলে যে আল্লাহর অশেষ রহমতে ফিরে এসেছে, কেউ কেউ কোথায় আছে সেটা বিএনপির নেতাকর্মীরাও জানে না, কিংবা এদেশের মানুষও জানে না। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, তারা তো এই দেশের নাগরিক, এই দেশেরই মানুষ, এই সমাজেরই মানুষ। ভিন্ন মতের রাজনীতি করার কারণে আমরা যে তাদের উপরে নির্যাতন নিপীড়ন মেনে নেব, তাদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে প্রতিবাদ করব না, সেটা একটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এটা একটা পশুর বৈশিষ্ট্য, একটা অমানুষের বৈশিষ্ট্য, যে মানুষের দুঃখে যদি মানুষের মন না কাঁদে, মানুষের বিপদে যদি আরেকজন মানুষ দেখেও তার পাশে না দাঁড়ায়। সেজন্য আমরা বলছি যে
আজকে এটা কোনো বিএনপির স্পেসিফিক বিষয় না, আমরা বলছি যে বাস্তবতা যেটা হচ্ছে আর কি। যে তারপরে দেখা গেল যে ধরেন বিএনপির আরেক প্রভাবশালী নেতা ইলিয়াস আলী, বিএনপি এবং আওয়ামী লীগ অবশ্যই যেটা কিছু গুন্ডা মার্কা নেতা থাকে, ডন মার্কা নেতা থাকে যারা বিভিন্ন এলাকাকে নিয়ন্ত্রণ করেন, সুতরাং সেটি তো অস্বীকার করার ওয়ে নেই। যেমন আমরা দেখি যে আলোচিত বলেন নানা কারণে, যেমন ফেনীর জয়নাল হাজারি বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেন, তো ইলিয়াস আলীও সেরকম একজন নেতা বিএনপি, তার ওইদিকে আওয়ামী লীগ আর এদিকে বিএনপির। তো সেই ইলিয়াস আলীকে সোনারগাঁ হোটেল থেকে বের হওয়ার পথে সিসিটিভির ক্যামেরায় দেখা যাচ্ছে তার ড্রাইভার সহ তাকে তুলে নিয়ে গেছিল। তো আজ পর্যন্ত আর আমাদের সরকারি আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকারের তরফ থেকে সেটার কোনো সুরাহা করতে পারেনি বা কোনো খোঁজ মেলেনি। এখন এই ঘটনাগুলো বলছি এই কারণে যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সাংবাদিক কাজল নামে একজন ব্যক্তি, তিনি তার অফিস থেকে বের হওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন বা গুম করেছিল তাকে কিছু একদল লোক। কারা তাকে গুম করেছে বা অপহরণ করেছে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে, কাদের এত বড় শক্তি সাহস, সেটি নিশ্চয়ই আপনারা আমার অজানা নয়। তো তিনি অফিস থেকে বের হওয়ার পথে অপহৃত হয়েছিলেন। তারপর দীর্ঘ প্রায় 54 দিন না 55 দিন, মানে 50 দিনের উপরে চলে গেল, সব মহল থেকে একটা প্রতিক্রিয়া আসলো। তারপরে আমরা দেখলাম তাকে বেনাপোল সীমান্তে পাওয়া গেল, এবং খুবই হাস্যকর বিষয় যে যেখানে এটা একটা সারা বাংলাদেশের একটা আলোচিত ঘটনা, এই সাংবাদিক কাজলের নিখোঁজ পেপার পত্রিকা বলেন বা সব জায়গায় বলে আলোচনা হয়েছে। তারপরেও তাকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। কত ফানি একটা বিষয়! আইনকে, এদেশের আইনকে, সংবিধানকে কতটা হাস্যকর জায়গায় আজকে নিয়ে এসেছে আমাদের এই সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা তো আর বলার অপেক্ষা রাখে না। বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, সেগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। সেগুলো তো আমরা বাস্তব অবস্থায় থেকে দেখি, অসংখ্য প্রমাণ আমাদের চোখের সামনে আছে। তো যেটা বলছিলাম যে তারপর তাকে যে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করলো, তারপরে সেই মামলায় তার জামিন হলো, তারপরে আবার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার দেখানো হলো। ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা, সেই মামলাটা ছিল আমাদের যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর তার সহকারী, তার পিএস হিসেবে কাজ করেছেন সহকারী হিসেবে, যে মাগুরার বর্তমান এমপি সাইফুজ্জামান শেখর, সাবেক ছাত্রলীগ নেতাও, তাকে জড়িয়ে একটা সংবাদ এই সাংবাদিক কাজল প্রকাশ করেছিলেন। সংবাদটি ছিল যে পাপিয়া, আমাদের দেশে যে এই যে পাপিয়া ক্যাসিনো সম্রাটরা, এই ঘটনাগুলো যখন খুব মুখরোচক একটা খবর হলো মিডিয়ায়, জনগণ খুব উৎফুল্ল হলো যে সরকার বীর বাহাদুর তাদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদের ক্যাসিনো সম্রাটদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সরকার তো বেশ ভালো কাজ করতেছিল। তো সেই পাপিয়ার ডেরায় বা পাপের সাম্রাজ্যে যাদের যাতায়াত ছিল, যাদের সহযোগিতায় পাপিয়া তার পাপ কর্ম চালাতো, সেরকম কিছু তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ছিল, এবং কিছু সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, সেখানে এমপি, মন্ত্রী, আইন শৃঙ্খলা বলেন বা আপনার সরকারি পদস্থ কর্মকর্তাদেরও পাপিয়ার ডেরায় যাতায়াত ছিল, এবং পাপের সাম্রাজ্যে তাদেরও যাতায়াত ছিল। তো সেটা নিয়ে নিউজ প্রকাশ করেছিল দৈনিক মানব জমিন। সেখানে সাইফুজ্জামান শেখর তিনি জড়িত ছিলেন কিনা আমরা তো জানি না, সরকার পক্ষ থেকে সেটা বা যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা ছিল, এত লুকোচুরি কেন করা হবে? কারা যে মুখরোচক টোপ দেন যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত ছিল, এমপি মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন যে সরকার অমুক অমুক মন্ত্রী জড়িত, অমুক অমুক দায়িত্বশীল ব্যক্তিরা জড়িত, সেই কথাগুলো কিন্তু কখনোই বলে না আইন শৃঙ্খলা বাহিনী। জাস্ট মুখরোচক কথা ছেড়ে দেয় জনগণকে স্যাটিসফাই করার জন্য, যে আমরা ধারণা করতেছি অমুক অমুকে জড়িত থাকতে পারে, এর পিছিয়ে রাঘব বল্লা জড়িত থাকতে পারে, স্পেসিফিকভাবে বলে না।
তো সেই যেটা সেখানে সেই সাইফুজ্জামান শেখর তাকে নিয়ে সংবাদ পরিবেশন করেছিল যে তার পাপিয়ার ডেরায় যাতায়াত ছিল বা তার সহযোগিতা ছিল, তো সে কারণে তিনি ক্ষুব্ধ হয়েছেন বা তিনি সম্মানহানি বোধ করেছেন, সেজন্য তিনি একটি মামলা করেছেন এই কাজলের বিরুদ্ধে এবং দৈনিক মানব জমিনেরও এডিটর বা সম্পাদকের বিরুদ্ধেও। সেই মামলায় তাকে এই কাজলকে গ্রেপ্তার করা হলো। তো কাজল যখন নিখোঁজ হয়, আইনের যদি কেউ ভুক্তভোগী হয়, আইনের আশ্রয় নিতে পারে, সে মামলা করতে পারে অবশ্যই। সেক্ষেত্রে কাজল কেন, যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা যাই বলেন যে কেউই দোষী যদি হয় আইনের চোখে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, সাংবাদিকের কে গ্রেপ্তারও করা যেত। কিন্তু এই যে একটা রহস্য, এই যে একটা আমরা ঘটনার সিকোয়েন্স দেখলাম যে অপহরণ করলো, তারপরে খবর নাই, তারপরে ইন্ডিয়ান বর্ডারে, তারপরে সেখান থেকে গ্রেপ্তার হলো। হাস্যকর বিষয় যে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তারপরে চূড়ান্ত নাটক যেটা দেখলাম যে সেই প্রধানমন্ত্রীর সহকারী সাইফুজ্জামান শেখরের মামলায় আবার এই সাংবাদিক কাজল গ্রেপ্তার হলো। তো এটার সাথে রিলেশনটা এ কারণেই বিএনপির নেতাদের গুম হওয়া, নিখোঁজ হওয়ার প্রসঙ্গটা টেনে আনলাম, যে অনেকে মনে করেছিলেন যে বিএনপি নেতাকর্মীরা যে তারা রাজনৈতিক কারণে হয়রানির শিকার হচ্ছে। আমরা সেটা নিয়ে কথা নাই বলি, এটা একটা রাজনৈতিক বিষয়। বিএনপি কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক বিষয়ের বাইরেও আমরা তো কিছু দেশের গতানুগতিক আইনের ধারায় মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, সেইগুলো নিয়ে তো আমাদেরকে কথা বলতে হবে। সেটা যদি লঙ্ঘিত হয়, সেটা যদি একজন নিম্ন সমাজের স্তরের মানুষের ক্ষেত্রেও হয়, সেটা নিয়ে অবশ্যই মানুষ হিসেবে আমাদের প্রতিবাদ করা দরকার। তো আমরা বিশ্ববিদ্যালয়ে একটা চিত্র দেখেছিলাম, যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কোনো ছেলেকে ছাত্রদল কিংবা শিবির বলে পিটানি তো মানে ফরজ ছিল, এমনকি অনেক ক্ষেত্রে তো মেরে ফেলাটাও তো জায়েজ হয়ে গেছে এদেশে। সেটা তো বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ঘটনায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যারা হলে থাকে বিশেষ করে, তারা তো রাজনৈতিক বলা চলে যে একটা লেজুর ভিত্তির মধ্যেই হলে আছে, রাজনৈতিক দাসত্বের মধ্যেই হলে আছে। সুতরাং মনে প্রাণে চাইলেও তারা অনেক সময় প্রতিবাদ করতে পারে না। তো সে কারণে অনেকে, বিশেষ করে কোনো ছেলেকে যদি শুনেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়, আমি বিশেষ করে ছাত্রাধিকার পরিষদ করার আগে কিংবা ডাকসুর বিপি হওয়ার আগে কিংবা কোটা সংস্কার আন্দোলন করার আগে, যেটা ফ্র্যাঙ্কলি আমার ওই সাহস ছিল না তখন যে ওই প্রতিবাদ করার। চোখের সামনে দেখেছি অসংখ্য ছেলেকে ছাত্রদল শিবিরের ব্লেম দিয়ে, এমনকি তারা অনেকে ছাত্রলীগ করতো কিংবা ছাত্রলীগেরও ছিল, তাদেরকে মেরে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে, অন্যায়ভাবে পুলিশে দিয়েছে। এবং শুধু ছাত্রলীগ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত এই হীন কাজের সাথে জড়িত ছিল, যে তাদের ছাত্রদেরকে মেরে পুলিশে দিয়েছে যে তারা শিবির করে, এই ব্লেম দিয়ে। এদেশে যদি শিবির করা অন্যায় থাকে, জামায়াত যদি নিষিদ্ধ হয়, সেটা আমরা বারবার বলছি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। সেটাকে কেন রাজনৈতিকভাবে ট্রাম্প কার্ড খেলার জন্য আওয়ামী লীগ জিয়ে রাখছে? আওয়ামী লীগ 13 বছর ক্ষমতা থাকার পরেও তারা যুদ্ধাপরাধীদের বিচার করছে। জামাত যদি এদেশের জন্য হুমকি হয়ে থাকে, শিবির যদি দেশের জন্য হুমকি হয়ে থাকে, রাষ্ট্রীয় আইন করে সরকার নিষিদ্ধ করুক। সরকার বাহাদুর সেটা করতেছে না, কারণ স্পষ্টত সরকারি দল ভেতরে ভেতরে টোপ দিচ্ছে যে জামাত শিবিরকে যে তোমরা আমাদের সাথে আসো, আমরা তোমাদের প্রোটেকশন দেব, না আসলে সাইজ করবো। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা তো আমরা বিভিন্ন সময় সরকারের খুব উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মন্তব্য শুনেছিলাম যে স্বাধীনতা বিরোধীরাও তাদের দলের সদস্য হতে পারবে, মানে স্বাধীনতা বিরোধীদের সন্তানরা, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল তাদের সন্তানরা, কারণ তারা মনে করেছে তাদের সন্তানরা তো তাদের অপকর্মের দায়ভার নেবে না, সেটার জন্য তারা জড়িত নয়। সেটা কথাটা যৌক্তিক। কিন্তু আমরা বলছি সরকার এখানেই রাজনৈতিক ট্রাম্প কার্ডটা খেলে যাচ্ছে, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন সমাজ গড়া, সেটাকে আজকে পেচিন সাম্য মানবিক মর্যাদাকে আছে ডাকসুর বিপি হিসেবে ক্ষমতাসীন দলের কাছে 10 বার ক্ষমতাসীন দলের গুন্ডা পান্ডাদের হাতে হামলার শিকার হয়েছি। ন্যায় বিচারের কথা বলেন, একটা পাসপোর্ট পাইনি এখন পর্যন্ত প্রায় 1 বছর ধরে। কোথায় ন্যায় বিচার? আর সাম্য মানবিক মর্যাদা কিংবা সামাজিক সুবিচার বলেন, সুবিচারটা তো কি সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না।
তো এটা বলছি যে এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার ভুলণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনার মূল আঘাতে তারা আঘাত করেছে। আজকে দেশে মানুষের ভোট ছাড়া দীর্ঘ এই 2টা টার্ম ক্ষমতায় থেকে মানুষের মূল্যবোধের সাথে তারা বেইমানি করেছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মানিত করেছে। আর তারা গর্বের সহিত বলে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, জনগণ তাদেরকে নির্বাচিত করেছে, এই ধরনের প্রহসনমূলক কথাবার্তা বলছে। সে কারণেই বলছি যে জনগণের প্রতি আমার প্রশ্ন যে এই যে আমাদের ভোট চোরেরা যারা আমাদের ভোট কেড়ে নিল, দেশ থেকে গণতন্ত্রকে এখন নির্বাচনে পাঠানোর একটা ব্যবস্থা করলো, দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত হয়ে যাচ্ছে, যেখানে চায়নার মতো ওয়ান পার্টি স্টেটে আমরা যেটা বলছি যে মনে হচ্ছে যেটা সেই ওয়ান পার্টি স্টেটের দিকে যাচ্ছে, একজন ব্যক্তিকেই গ্লোরিফাই করা হচ্ছে একটা দলের। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে, সেটা গণভবনে গিয়ে পা ছুঁয়ে সালাম করেছি, কারণ তিনি একজন নারী, একজন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, তার নারী মায়ের জাত। আমি কম্পেয়ার করেছি যে তার মধ্যে মাতৃত্বের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছেন, নানাভাবে কথা বলেছেন, সেটা তাদের বিষয়। বাট আমি আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেখানে যতটুকু সম্মান পার আমি ততটুকু সম্মান করব। তাই বলে যেটা সরকারের তো একজন ব্যক্তি একটা সরকার চালাতে পারে না, একটা দল একজন ব্যক্তি চালাতে পারে না, সেখানে একজন ব্যক্তিকে কেন গ্লোরিফাই করা হচ্ছে? রাজনৈতিক দলগুলোতে অবশ্যই সেটাই হয়ে থাকে, কারণ বিএনপিতেও তো একজন নেত্রীকেই গ্লোরিফাই করা, আওয়ামী লীগে একজন নেত্রীকে গ্লোরিফাই করা, জাতীয় পার্টিতে এই যে হাস্যকর রাজনীতি, এই যে মূর্খদের, শিক্ষিত মানুষরা মূর্খদের মতো রাজনীতি করে। কোথায় আজকে বাইরের দেশগুলো দেখেন, কোন দেশে এরকম আছে যে এক ব্যক্তিকেই তেল মারা, এক ব্যক্তি নির্ভরই সব কিছুতে পরিণত করা? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থা। এবং সরকারের কাছে এই প্রশ্নটা যে আজকে যে আমরা এই যে বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রতিবাদী মানুষ, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, তারা বিভিন্ন সময় বলেছেন যে বাংলাদেশে অসংখ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা কাজ করে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। ইভেন এমনও কথা আছে যে বাংলাদেশের সরকারি বিভিন্ন সংস্থা কিংবা অধিদপ্তরে বিভিন্ন লোক রয়েছে যারা ভারতের হয়ে কাজ করে কিংবা ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে। সেটার সত্যতা কতটুকু সেটা সরকার খতিয়ে দেখবে, এবং কিছু তথ্য প্রমাণ তো অবশ্যই আছে, এটা তো অস্বীকার করার ওয়ে নেই। যারা ক্ষমতায় থাকেন, বিএনপি অতীতে ছিল, আওয়ামী লীগও অতীতে আছে বা এখন আছে, এরা বিদেশি শক্তির সাপোর্ট ছাড়া, বিদেশি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশি শক্তির সাথে আপোষ না করে এরা ক্ষমতায় থাকতে পারে না। আপোষ করেনি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, সে কারণেই তাদেরকে খুন হতে হয়েছিল। ৭৫-এর পরিণতিকে যারা শুধুমাত্র যদি জিয়াউর রহমানকে দায়ী করে থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডের কারণে এটা দায়ী করা হয়ে থাকে। আমি বলছি না যে জিয়াউর রহমানের কোনো দায় নাই, সেখানে জিয়াউর রহমানের দায় থাকতে পারে, কারণ যেহেতু বঙ্গবন্ধু হত্যার পরে তার দল সরকার গঠন করেছে, সুতরাং বঙ্গবন্ধু হত্যার বিচার না করলে সেখানে তাদের দায় থাকতে পারে। তবে বঙ্গবন্ধু হত্যা কিংবা জিয়া হত্যা শুধুমাত্র দেশীয় কোনো রাজনৈতিক বিষয় ছিল না, ইন্টারন্যাশনাল বিষয় ছিল। কারণ যখন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নেতা জিয়াউর রহমান যখন এশিয়াকে সংগঠিত করার জন্য যখন সার্ক গঠন করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের স্বার্থবাদী আমরা বলবো যে শক্তি, সেই ভারতের মুখের উপর যখন কথা বলে, যে যখন ইন্দিরা গান্ধী বলেছিলেন যে জিয়াউর রহমানকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে না যাওয়ার জন্য, তখন তিনি গিয়েছিলেন, কারণ তিনি দেশের জন্য যেটা ভালো তিনি সেটা করেছিলেন। এবং এয়ারপোর্টে নেমে তিনি যখন বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যে আপনার সৈন্যদেরকে কবে আমাদের দেশ থেকে নেবেন, এরকম একটা সাহসী উচ্চারণ, এটা তো আমাদের ইতিহাসবিদরাই বলে যে ভারত, আমরা এটা স্পষ্টভাবে এখনকার প্রেক্ষাপটে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ভারত এদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু একটা কথা গ্রামে প্রচলিত আছে যে লাভে লোয়ার বোঝা বায়, অলাভে তুলার বোঝাও বায় না। তো ভারত স্পষ্টত আমরা এখন যেটা মনে হচ্ছে যে ভারত তাদের স্বার্থে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যে পাকিস্তান থেকে বাংলাদেশকে ডিভাইডেড করতে পারলে তাহলে তাদের জন্য
তো একটা, কারণ পাকিস্তান তো তাদের চিরশত্রু, একটা প্লাস পয়েন্ট। সাথে মানবিক দিক কিছু আছে, অবশ্যই আমরা মনে করি যে তাদের মানবিক জায়গাও রয়েছে, এদেশের মানুষের প্রতি তাদের একটা শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর কি দেখেছি যে ভারতের শোষণ প্রতিনিয়ত দেখেছি আমরা। আজকে যে আমাদের দেশে একটা জগদ্দল সরকার যারা দেশ পরিচালনা করছে, যে ভোটারবিহীন অবৈধ সরকার, যারা অবৈধভাবে জনগণের ক্ষমতায় আছে, একমাত্র ভারতের সমর্থনে তারা ক্ষমতায় আছে। সুতরাং এই ভারত, আমরা যেটা বলছি যে ভারতের জনগণের সাথে এদেশের জনগণের সম্পর্ক আছে, কিন্তু এদেশের জনগণের স্বার্থকে বিকিয়ে দেবে, ভুলণ্ঠিত করবে, তাদেরকে সাপোর্ট দিবে ভারত, তাহলে তো বুঝতে হবে যে ভারত কখনোই নিজের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থের জন্য নয়, তাদের নিজেদের ক্ষমতায় কিংবা তাদের স্বার্থের জন্য তারা সাপোর্ট দিচ্ছে। ঠিক একইভাবে এটা বলছি যে বিএনপি কিংবা আওয়ামী লীগ বিশেষ করে তারা সবসময় একটা দেশকে, বিশেষ করে পরাশক্তি বা বহি বিশ্বের যারা শক্তি, তাদেরকে মেনটেন করেই ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় যেতে চায়। এটা একটা চিরাচরিত তাদের রাজনীতির একটা ধারা। এখন আমাদের কথা হচ্ছে যে যারা বলেছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা নাকি এখানে অনেক রয়েছে, তো আমরা যদি এই যে বলি যে এই যে বাংলাদেশের গুম হওয়ারা, অপহরণ হওয়ারা ভারতে পাওয়া যায়, এটা একটা তার সিমটম যে এদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক রয়েছে এবং তাদের কনসার্নে এখান থেকে বর্ডার পাস করা হয়, ওখানে নিয়ে ফেলে দেওয়া হয়। যখন এই মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের যে সাম্প্রদায়িক অপশক্তির যে পৃষ্ঠপোষক বা দোসর যে মোদি, উগ্রপন্থী বিজেপি, যে ভারতের যে দলটা, যারা এই করোনার এই সংকটেও বলতেছে মুসলিমদের মাধ্যমে করোনা ছড়ায় বা মুসলিমরা ছড়ায়, সে কারণে তাদেরকে এরকম একটা মুসলিম বিদ্বেষী সেন্টিমেন্ট তারা ওখানে ক্রিয়েট দীর্ঘদিন ধরে করেছে। তো সেই সাম্প্রদায়িক অপশক্তি যখন ভারতে কিছুদিন আগে যখন মুসলিমদের সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর বিশেষ করে নির্যাতন চালালো, আমরা তার প্রতিবাদে যখন মোদির আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছিলাম, তখন অনেক জায়গা থেকে থ্রেট পেয়েছি, ইভেন ভারত থেকেও হোয়াটসঅ্যাপে থ্রেট পেয়েছি, সেগুলো এভিডেন্স আছে। আর আমাদের দেশ থেকে যে সরকারি দল বলেন, সরকারি দলের নেতাকর্মী বলেন, দালাল বলেন, সরকারের পেইড এজেন্ট বলেন, হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বাহিনী বলেন, তাদের কাছ থেকে তো থ্রেট পেয়ে থাকি, এটা তো আর নতুন কোনো কথা নয়। তো আমাদের কথাটা এটা যে আজকে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে। আজকে করোনার এই পরিস্থিতির মধ্যেও ভারত কি করতেছে আমাদেরকে, সে এখনো সীমান্তে গুলি চালাচ্ছে, আমার দেশের মানুষ মারতেছে, সীমান্ত দিয়ে পাগল বাংলাদেশে পাঠাচ্ছে। এইটা কি ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আর রাখির বন্ধন? যারা বলছেন যে রাখির বন্ধন, তারা কতটুকু দালাল এবং কতটুকু দেশদ্রোহী হলে তারা এই কথা বলতে পারেন? আমি জানি আমার এই কথাগুলোর কারণে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। এটা তো অনেক আগেই অসংখ্যবারই এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করে এই পর্যন্ত এসেছি। সুতরাং এই মামলা দেবে, গ্রেপ্তার করবে, আই ডোন্ট কেয়ার। তারা যা পারে তারা করুক, কারণ তারা তো এদেশের প্রতিবাদী মানুষের কণ্ঠকে দমানোর জন্য, এদেশের প্রতিবাদী মানুষকে থামানোর জন্য সবসময় এটাই করেছে, এই নীতি অবলম্বন করেছে। গুম, খুন, হামলা, মামলা, গুম, খুন, হামলা, মামলা, 4 নীতি অবলম্বন করেছে এদেশের প্রতিবাদী মানুষকে দমাতে। সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে এই 4 থিওরি তারা অ্যাপ্লাই করেছে, এটা বলে 4 মূল নীতি। তো সেখানে আমরা তো অসংখ্যবার হামলার শিকার হয়েছি, আল্লাহ এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আজকে এই যে এই পরিস্থিতিতে আমরা বারবার একটা কথা বলেছিলাম যে এই করোনার পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি একটা আহ্বান জানিয়েছিলাম যে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার, সকল রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠনকে নিয়ে, কারণ এই সংকট সরকার একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। সে কারণে তো সেখান থেকে সরকার আমাদের ডাকে সাড়া দেয়নি, এবং সরকার যে একটা লেজে গোবরে অবস্থা করেছে সেটি তো আর বলার অবকাশ রাখেন। আজকে কি হচ্ছে বাংলাদেশে, যে প্রায় 10,000-11,000 মানুষ আক্রান্ত হয়েছে, এবং এই যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সব কিছু বন্ধ করে দিল, সেখানে এখন পর্যন্ত কোথাও আমাদের দেশে পরিপূর্ণ লকডাউন বলতে যেটা বোঝায় সেটা করা হয়নি। যেখানে বারবার বলা হচ্ছিল যে সংক্রমণ থামাতে মানুষের কে নিয়ন্ত্রণ করতে হবে,
মানুষের ছুটে চলাকে থামাতে হবে, এখন পর্যন্ত পারেনি। তার মধ্যে উল্টো কি কাজ করেছে যে গার্মেন্টস খুলে দিয়েছে, যেখানে অনেক মানুষ একত্র হচ্ছে প্রতিদিন। হাট বাজারের শিথিল করে দিয়েছে যে বন্ধ থেকে। এখন মানুষ ট্রাকে করে, এক ট্রাকে করে অনেকগুলো মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেছে। এক সংক্রমিত ব্যক্তি আর এক সংক্রমিতকে ছড়াচ্ছে। যেমনটি গার্মেন্টসের ক্ষেত্রে আমরা দেখেছি যে সাভারেই 15 জন মানুষ গার্মেন্টস শ্রমিক আক্রান্ত হয়েছে। তো এই 15 জন এক ফ্যাক্টরি না, নিশ্চয়ই বিভিন্ন ফ্যাক্টরি ছিল। তো তারা কি অন্য মানুষকে সংক্রমিত করেনি? এখন সরকার কাজটা করতেছে যেটা আমাদের মনে হচ্ছে যে বিএনপির সময় লঞ্চ ডুবিতে আমাদের এলাকার এই রাঙ্গাবালি লাইনের তখনকার সময় সম্ভবত একটা সালাউদ্দিন 2 না কত একটা লঞ্চ ডুবেছিল। তো তখনকার সময় একজন মিনিস্টার বলেছিলেন যে, সেটা নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো এখন আমাদের মনে হচ্ছে যে সরকার শেষ পর্যন্ত এই নীতি অবলম্বন বা এটাই মনে হয় যে অবলম্বন করতে চাচ্ছে যে আল্লাহর মাল আল্লাহ রক্ষা করবে, কারণ তারা ব্যর্থ হচ্ছে, না পারছে চিকিৎসা যথাযথ ব্যবস্থা নিতে, না পারছে সংক্রমণ বন্ধ করার জন্য যথাযথ উদ্যোগ নিতে। আজকে পর্যন্ত প্রায় 575 জন ডাক্তার আক্রান্ত, 650 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের প্রায় 1100-র উপরে লোক আক্রান্ত। যে পুলিশ লকডাউন নিয়ন্ত্রণ করবে, আর্মি লকডাউন নিয়ন্ত্রণ করবে, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। যারা স্বাস্থ্যসেবা দেবে তারা আক্রান্ত হচ্ছে। অন্যান্য দেশও আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা তো অন্যান্য দেশের অনেক পরে এদেশে এই রোগটা ধরা পড়েছিল বা শনাক্ত হয়েছিল। চাইলে যদি পরিপূর্ণ ব্যবস্থা নেওয়া যেত, কয়েকটা দেশ যেভাবে এটাকে হ্যান্ডেল করেছে আমরা কিন্তু সেভাবে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু পুরোপুরি সরকার ব্যর্থতার কারণে সেটা সম্ভব হয়নি। এখন মানুষ তো না খেয়ে আছে, মানুষের তো পেটে ক্ষুধা, তারা তো খাবার জন্য রাস্তায় নামবেই। তো লকডাউন তো তারা মানবে না। আমরা বারবার বলছি যে সরকারকে অবশ্যই নিম্ন আয়ের মানুষের তালিকা করে, শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, তাদেরকে খাদ্য সহায়তা দিতে হবে। খাদ্য সহায়তা না দিতে পারে তারা, এখন এই যে ডিজিটাল যুগ, সরকারি সেবা নগদ রয়েছে, পাশে বিকাশ রকেট রয়েছে, তার মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে কিন্তু সরকার চাইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিতে পারে। কিন্তু আমরা সেখানে দেখছি কিছু কিছু জায়গায় সাহায্য পাচ্ছে, কিছু কিছু জায়গায় ত্রাণ চুরি হচ্ছে, ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে, কিছু কিছু জায়গায় দলীয় বিবেচনায় ত্রাণ দেওয়া হচ্ছে। তো এইটা এরকম একটা ক্রাইসিসে তো একটা সরকারের চরিত্র এরকম হওয়ার কথা ছিল না। এখন এরকম তো হবে, কারণ ওই জাফরুল্লাহ চৌধুরী রেফারেন্সে যদি টানি যে ভালো কাজ একা করা যায় না, ভালো কাজ করার জন্য রাজনৈতিক দলকে নিতে হবে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ডাকতে হবে। সেই ইতিবাচক মন মানসিকতা তো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা দেখিনি। সারা বিশ্বে প্রায় 36 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, প্রায় 2.5 লাখ মানুষ মারা গিয়েছে। আমেরিকার মতো দেশে যেখানে 68,000 মানুষ মারা গেছে, প্রায় 11 লক্ষ মানুষ আক্রান্ত, সর্বোচ্চ আক্রান্তের দেশ। তো আমেরিকার চেয়ে তো আমরা বাংলাদেশ উন্নত নই, তো তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তো চিন্তা করেন তাহলে আমাদের দেশের পরিস্থিতিটা কি হবে, এরকম একটা ছোট্ট ঘনবসতিপূর্ণ দেশ। তো সে কারণে আমার প্রশ্নটা জনগণের কাছে ছিল যে আমরা তো দীর্ঘদিন এই ভোট চোরদের শাসন ব্যবস্থা দেখে আসছি, যারা জনমতকে তোয়াক্কা না করে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় ছিল, আছে, নির্যাতন নিপীড়ন চালাচ্ছে জনগণের উপরে, ভিন্ন মতের রাজনৈতিক দলের উপরে, স্টিম নেতাকর্মীদের উপরে, বিভিন্ন অ্যাক্টিভিস্টদের উপরে স্টিম রোলার চালিয়েছে। তো আমরা তো এটা দেখে দেখে সহ্য করেছি, সেটার প্রতিকার কতটুকু করতে পেরেছি? আমরা কি বলেছি, একটা প্রতিবাদ করেছি রাজপথে নেমে সবাই স্বতঃস্ফূর্তভাবে যে আমার ভোটে সরকার গঠিত নেই, আমি ভোটাধিকার থেকে বঞ্চিত, আমি ভোট দিতে চাই, আমার ভোটের মাধ্যমে আমি জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই? সেই সৎ সাহসটা আমাদের মতো জনগণের ছিল না, আমরা দেখাতে পারিনি। আজকে ডাকসু বিপি নূরের লাখ লাখ ফলোয়ার রয়েছে সারা দেশের মানুষ ফেসবুকে লাইভ করি, সরকারের সমালোচনা করি, সরকারকে ধুয়ে দেয়, অনেক বাহাবা দেয়, অনেক কমেন্টস করে, অনেকে বীর বাহাদুর বানাই দেয়, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বানাই দেয়, রাষ্ট্রপতি বানাই দেয়। কিন্তু আমি বলতেছি ভাই, আগে বাঁচবো কিনা সেই দোয়াটা করেন, যেন সুস্থ সবলভাবে
বাঁচতে পারি। কারণ আমি জানি, আমি যেই প্রতিবাদ করতে, আমরা বলছি যে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করার জন্য নয়, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের যা অবস্থা দেখতেছি, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দেশের যে দুর্দশা পর্যবেক্ষণ করতেছি, দেশের যে অরাজকতা দেখতেছি, সেই আক্ষেপ থেকে, সেই ক্ষোভ থেকে প্রতিবাদগুলো করে যাচ্ছি। এবং সেটা ইনশাল্লাহ যতদিন বাঁচি করে যাব। সেক্ষেত্রে গুম খুন কিংবা মামলা হামলার এই হুমকি দেখিয়ে লাভ নেই। কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে পাঠাবে এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে লকডাউন কিংবা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিপূর্ণ ক্ষমতা দান করার জন্য একটু নানা ধরনের কথা বলেছিলাম। তো সেখানেও থ্রেট এসেছে, থ্রেট প্রতিনিয়ত আসে, নূরের থ্রেট প্রতিনিয়ত আসে। তাই বলছি যে একটা জিনিস মনে রাখবেন, যে লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে, কে কি বললো, সমালোচনা করলো, আলোচনা করলো, আপনার পিছনে তাকালাম না, আপনি আপনার কাজ করে যান। আমরা কাজ করি কেন জানেন? যে এত নির্যাতন নিপীড়ন শিকার হলাম, যে বিএনপির নেতা কর্মীরা ধরেন প্রায় 11 বছর তো ক্ষমতার বাইরে আছে, সেটা বলছি যে বিএনপির নেতা কর্মীদের চেয়ে নির্যাতনের শিকার হয়েছি একজন ডাকসুর ভিপি, একজন ছাত্র নেতা, একজন নূর। এখন পর্যন্ত এই আঙ্গুলটাতে ব্যথা পাই, এখন পর্যন্ত ইজি মুভমেন্ট করতে পারি না। আপনারা যদি এখানে তো ক্যামেরাটা আছে, দেখানো যাচ্ছে, এখানে যদি দেখেন আর এই আঙুলটা দেখেন, দুইটা একসাথে দেখানো গেলে বোঝানো যেত যে এই আঙুলটা এখনো ইজি মুভমেন্ট করতে পারি না, ব্যথা পাই। এখনো সোজাভাবে কাত হয়ে শুতে পারি না, অনেক সময় বাইকে বেশিক্ষণ বসে থাকতে পারি না। এটা হচ্ছে এই ফ্যাসিবাদের, এই ফ্যাসিস্টদের নির্যাতন, এই জালেমদের নির্যাতন বয়ে বেড়াচ্ছি। কিন্তু তারপরেও বলছি যে যতদিন আছি কথা বলে যাব, কারণ আল্লাহর উপরে ভরসা করে যে মানুষের জন্য কাজ করতেছি, কোনো খারাপ কাজ করতেছি না। সুতরাং ভালো কাজে তো আল্লাহর রহমত থাকে। সেক্ষেত্রে যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি নিজের জিম্মায় বাঁচিয়ে রাখবে, আর যদি জালেমদের হাতে মৃত্যু লিখে রেখে থাকে, তাহলে এভাবেই মৃত্যু হবে। আই ডোন্ট কেয়ার, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা নিয়ে কোনো শোকতাপ নাই। কিন্তু কথা বলা অব্যাহত থাকবে যতদিন বাঁচি। তো আজকে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যে জিনিসটি আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, যে রাষ্ট্রচিন্তা নামক একটি সংগঠন আছে। সেই সংগঠনের একজন অন্যতম সংগঠক, একজন সহযোদ্ধা, যে দিদারুল আলম ভূঁইয়া। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, সমাজকর্মী রয়েছেন, আইনজীবী রয়েছেন, ইভেন ডক্টর রয়েছেন, তাদের সমন্বয়ে আমরা একটা ত্রাণ সহায়তা মনিটরিং কমিটি, দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, যারা অনলাইন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, অনলাইন একটি সংবাদ সম্মেলন করেছিলাম। আমি সেই কমিটির একজন সদস্য। সেই কমিটির আহ্বায়ক হচ্ছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, যিনি বাংলাদেশের মানুষের আইনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অন্যতমভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন মানুষকে, অসহায় মানুষকে, বিভিন্ন বলা চলে যে যারা বিভিন্নভাবেই রাজনৈতিকভাবেই মামলায় হয়রানির শিকার হয়ে থাকেন, বিভিন্ন মানুষ যারা অন্যায়ভাবে হয়রানির শিকার হয়ে থাকেন, তাদের পক্ষে মামলা লড়ে থাকেন। সেই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হচ্ছেন এই কমিটির আহ্বায়ক বা সমন্বয়ক, এবং সদস্য সচিব হচ্ছেন শিক্ষা নিয়ে কাজ করেন, শিশু অধিকার নিয়ে কাজ করেন রাখাল রাহা। সেই কমিটির টেকনিক্যাল সাপোর্ট, যে অনলাইনে যে জুম অ্যাপ বলেন, হ্যাংআউট বলেন, নানান ধরনের অ্যাপে যে ভিডিও কনফারেন্স হয়, সেখানকার টেকনিক্যাল সাপোর্টটা এই দিদার ভূঁইয়া দেখতেন। তো আজকে দিদারুল ভূঁইয়া, তাকে র্যাবের একটি টিম, আমরা যেটা জানতে পেরেছি, যে গ্রেপ্তার করেছে। তো তার পরিবারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার কোনো এক বন্ধু ক্রাইম করেছে, আর সেই ক্রাইমের সাথে সংশ্লিষ্টতা পেয়েছে দিদার ভূঁইয়ার। এতদিন ক্রাইমের কথা আসে নাই, কি ক্রাইম করেছে সেটা স্পষ্ট করে নাই। র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তারা অনেককে ধরেন, অনেককে তুলে নিয়ে যান, অনেককে গ্রেপ্তার দেখান।
আবার অনেকের কথা তারা স্বীকার করেন না। হতে পারে যে তারা ধরে স্বীকার করেন না, অথবা হতে পারে যে ভুক্তভোগীর পরিবার মিথ্যা কথা বলছে। কোনটা সেটা আপনারা বিবেচনা করবেন। তো এই দিদার ভূঁইয়াকে কি কারণে, কি স্পেসিফিক কারণে গ্রেপ্তার করা হয়েছে বা তুলে নিয়ে গেছে সেটি এখন পর্যন্ত বলেনি। তবে আমরা ধারণা যে এই যে দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটির সদস্যবৃন্দের যে ধারণা, আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছি যে তিনি যেহেতু এই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ কমিটির টেকনিক্যাল মেম্বার ছিলেন, সে কারণেই হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু বলেছিল তার বন্ধু ক্রাইম করেছে, কি ক্রাইম করেছে, রেপ করেছে না ডাকাতি করেছে না চুরি করেছে সেটি তো বলেনি। তবে দিদার ভূঁইয়াকে তুলে নিয়ে গেছেন, সাথে তার ল্যাপটপ, মোবাইল ফোন এগুলো তুলে নিয়ে গেছেন, কারণ ওইগুলো দিয়ে তো সে ওই দুর্যোগ মনিটরিং কমিটির টেকনিক্যাল সাপোর্ট দিত। তো দেশে যে কি হচ্ছে হীরক রাজার দেশে, সেটি তো আর স্পষ্ট করে আর বলার কিছু নাই। কারণ তারা তো হুমকি দেয় ডিজিটাল আইনে মামলা করবে সঠিক তথ্য না বললে, সঠিকভাবে তথ্য না বললে। আমি যে কথা বলি তারা প্রতি লাইভ থেকে মামলা করতে পারে, এই যে ডিজিটাল আইন যে করেছে, কারণ তারা তো করেছেই এটা মানুষকে হয়রানি করার জন্য, কথায় কথায় ভুল ধরার জন্য, কথায় কথায় ভিন্ন মতের মানুষকে আটকানোর জন্য। এই ডিজিটাল নিরাপত্তা আইন একটা কালো আইন। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রেহাই দেওয়ার জন্য যেমন একটি ইনডেমনিটি আইন হয়েছিল, ঠিক এই ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে আজকের দিনে আরেকটি ইনডেমনিটি আইনের আমরা মনে করি যে প্রায় সমান, যে আইনটার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের বিবেক বলে খ্যাত সাংবাদিকদেরকে তাদের লেখনির কারণে হয়রানি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে চাল চুরির কারণে যে নিউজ করেছিল সাংবাদিকরা, সেখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সম্মানহানি হয়েছে, সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সে কারণে তারা অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন, ত্রাণ চুরি করেও তারা। সর্বশেষ সুনামগঞ্জের হাওর অঞ্চলের কথার প্রকাশক এবং এসএ টিভির সম্ভবত প্রতিনিধি ছিলেন সুনামগঞ্জের, কি নামটা সাংবাদিক, দেখি নামটা ছিল কিনা, না সরি, নামটা মাহাদি বা এই টাইপের একজন নাম। তাকে এমপির সমালোচনা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সম্ভবত গতকালকে, যে রাত 11টায় মামলা, রাত 2টায় গ্রেপ্তার। চিন্তা করেন। আর ডাকসুর ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, প্রকাশ্য দিবালোকে দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে হামলার শিকার হয়েছিল যে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের, ছাত্রলীগের সন্ত্রাসী, তথাকথিত চেতনা মঞ্চ, মুক্তিযোদ্ধা মঞ্চের সন্ত্রাসী, তাদের হামলার শিকার হয়েছিলাম। প্রায় অর্ধমৃত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল। বেশ কয়েকজন, প্রায় 24 জনের মতো আক্রান্ত হয়েছিল। তাদেরকে ধরা হয় না মামলায় সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও, এবং গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেওয়া হয়। তারা ক্যাম্পাসে হুমকি দেয় আমাদেরকে। আর একজন এমপির মান হানি করার অভিযোগে রাত 11টায় মামলা, রাত 2টায় গ্রেপ্তার। তো এই জন্যই বলছি যে আইনটাকে যে সরকার কোথায় নিয়ে গেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সে কারণে আমাদের জনগণের, আমাদের বলতে হয় যে আজকে এদেশে চলে 2 ধরনের আইন, ক্ষমতাসীনদের জন্য এক ধরনের, বিরোধী কিংবা ভিন্ন মতের মানুষ, সাধারণ মানুষের জন্য আরেক ধরনের। তো এইটা তো বাস্তব চিত্র, এটা তো বললাম। এখন আমরা কি করতে পারি? যখন নূরকে মেরেছিল, ভিপি নূরকে মেরেছিল, আপনারা কয়েকজন মানুষ আন্দোলন সংগ্রাম করেছিলেন, একটু রাজপথে দাঁড়িয়েছেন, বিভিন্ন ব্যক্তি একটু বিবৃতি দিয়েছেন, সরকার সাময়িকভাবে একটু সমালোচনার মুখে ছিল, ওই সব করার জন্য 2 জনকে গ্রেপ্তার দেখালো, তারপরে ছেড়ে দিল। রাজপথের আন্দোলন উত্তাল, সব পানি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আর কি হলো? হয়েছে কিছু? কিছুই হয়নি। ঠিক এই থিওরি, এই পদ্ধতি অবলম্বন করে এই সরকার কাজ করে যাচ্ছে। যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর দাবিতে সারা দেশের ছাত্র সমাজ উত্তাল হয়েছে, তখন সরকার তড়িঘড়ি করে গ্রেপ্তার করলো অপরাধীদেরকে। বুয়েট বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আজীবন বহিষ্কার করলো, তাদেরকে বহিষ্কার করেছিল। আজীবন কিনা অস্থায়ী সেটি এক্স্যাক্টলি
বলতে পারি না, তবে বহিষ্কার তো করেছিল, আবার সেই বহিষ্কারাদেশ তুলে নিয়েছিল। ছাত্ররা তো আজীবন দাবি করেছিল, আমরা আজীবন দাবি করেছিলাম। এদেশের বাস্তবতা হচ্ছে এটা, যখন আপনি চাপ তৈরি করতে পারবেন, যখন রাজপথে উত্তাল আন্দোলন গড়ে তুলতে পারবেন, সরকার বীর বাহাদুর আপনাকে বস মানবে, আপনার কাছে স্যারেন্ডার করবে, আপনার দাবি মেনে নেবে। যখন আপনি চাপ তৈরি করতে পারবেন না, আপনার সাথে উত্তাল জনতার স্রোত থাকবে না, তখন আপনাকে ডোন্ট কেয়ার, থোড়াই কেয়ার করবে। কোটা সংস্কার আন্দোলনের সময় দেখেছিলেন না, যখন সারা দেশের ছাত্ররা সারা দেশ অচল করে দিয়েছিল, রাজপথে নেমে এসেছিল, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান ব্যক্তি, উই ডিমান্ডেড, আমরা দাবি করেছিলাম যে প্রধানমন্ত্রীকে ঘোষণা দিতে হবে। প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিলেন, কারণ জনগণ রাজপথে নেমে এসেছে, ছাত্ররা রাজপথে নেমে এসেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায়, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠায়, এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমরা এই সরকারকে বাধ্য করতে পারিনি, এই সরকারের উপরে চাপ তৈরি করতে পারিনি। সে কারণেই ওই যখন আমাদের উত্তাল আন্দোলন থেমে যায়, রাজপথের কোলাহল থেমে যায়, ওই তথাকথিত প্রতিবাদ থেমে যায়, তখন এই প্রতিবাদীদেরকে সরকার ধরে ধরে নানাভাবে হয়রানি করেছে, হামলা মামলার ফেলে নির্যাতন নিপীড়ন করেছে। তো সেজন্যই বলছি যে আমি বলবো যে আমরা যে অবুঝ জনগণ, দেখেও যারা সব কিছু মেনে নিচ্ছি, এক প্রকারের অবলা জনগণ হয়ে যাচ্ছি, এই জনগণ কি এই নির্যাতন নিষ্পেষণ যুগে যুগে কালে কালে এটা কি দেখেই যাব? কারণ আওয়ামী লীগের সময় যে আমরা নির্যাতিত হচ্ছি, যারা প্রতিবাদী মানুষ, সাধারণ মানুষ, সেটা তো নয়। বিএনপির সময় তো অনেক প্রতিবাদী মানুষ ভিন্ন মতের কারণে এভাবে নির্যাতিত হয়েছিলেন। এটা তো এই দেশের একটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে, এই দেশের না, এই দেশের মানুষের না, আমাদের দেশের ভণ্ড রাজনীতিবিদদের, যারা ভণ্ডামির একটা মুখোশ পরে জনগণকে মুখরোচক কথা বলে ক্ষমতায় গিয়ে জনগণের সাথে প্রতারণা করে, সেই রাজনৈতিক দল, সেই সরকারগুলো, তারাই নির্যাতন নিপীড়ন করছে আমাদেরকে, আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। তো আমরা কি এইভাবে নির্যাতন হতে থাকবো? সেজন্য আমার ক্যাপশনটা ছিল যে সরকারের কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশে গুম হওয়ারা, অপহরণ যারা শিকার হয়, তারা কিভাবে ভারতের চলে যায়, কিংবা ভারতে তাদেরকে পাওয়া যায়, কিংবা তাদেরকে সীমান্তে পাওয়া যায়। এখানে কি সরকার পাঠায়, নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা করে, নাকি একটা দুষ্ট চক্র করে? সরকার যদি না করে, একটা দুষ্ট চক্র যদি করে, ভারতীয় গোয়েন্দা সংস্থার বাহিনী যদি করে, তাহলে সরকার কেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? সেটা জবাব সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে চাই। দ্বিতীয় জবাবটা আমি জনগণের কাছে চাইছি, আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি জনগণের কাছে, যে এই যে নির্যাতন নিপীড়ন, জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ, যেখানে সংবিধান বলছে যে এই দেশের মালিক এদেশের জনগণ যারা ক্ষমতায় থেকে বলে যে আমরা জনগণের প্রতিনিধি, জনগণ আমাদেরকে ক্ষমতায় রাখছে, ক্ষমতায় রেখেছে, আবার তারাই যখন জনগণের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালায়, জনগণের সাথে প্রতারণা করে, তখন আমরা কেন চুপ থাকি? সেজন্য আমার প্রশ্ন, যে এভাবে আমরা কতকাল চুপ থাকব? আমি বলছি যে স্বাভাবিকভাবে আমি আজকে একটা ঘটনা, অনেক দীর্ঘ লাইভ করেছি, কিন্তু বাস্তব কিছু ঘটনা, দীর্ঘদিনের ক্ষোভ থেকে কথাগুলো শেয়ার করলাম। কথাগুলো যারা লাইভের সাথে আছেন কিংবা পরবর্তী দেখবেন, আশা করি লাইভটা যদি শেয়ার করেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে, এবং এই কথাগুলো বাংলাদেশের মানুষের জানা উচিত। বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিক, প্রত্যেকটি ছাত্র সমাজকে জাগা উচিত। আমি নূর নাও থাকতে পারি, কারণ আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, বাট আমি জানি না। কিন্তু সেজন্য বলছি যে এই প্রতিবাদী চেতনা যেন না থেমে যায়, নূর চলে যায়, এক নূর যাবে, হাজারো নূর তৈরি হবে, এই প্রতিবাদী চেতনা চালিয়ে যেতে হবে। সেজন্য এই কথাগুলো আপনাদেরকে জানানোর দরকার। আমি প্রতি মুহূর্তে আমার লাইফের একটা থ্রেট আশঙ্কা করি যে কখন ইন্ডিয়ান গোয়েন্দারা মারবে, না বাংলাদেশ সরকারের সন্ত্রাসীরা মারবে, না ক্ষমতাসীন দলের হাতে মরবো, না বিরোধী দলের হাতে। কারণ বিরোধী দলও তো স্বাভাবিকভাবেই ভিপিকে মেরে একটা ইস্যু ক্রিয়েট করতে পারে যে এই একজন ছাত্রনেতা, জনপ্রিয় ছাত্রনেতা, তাকে মারলে দেশকে একটা অস্থিতিশীল করা যাবে, সেই চিন্তাও তো করতে পারে। সেটা আমি জানি না আমার ভাগ্যে কী হয়, তবে আমার একটা জিনিস আমি জানি যে যতদিন বেঁচে থাকি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলে যাব।
গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের সর্বোচ্চটুকু ত্যাগ করবে। আমার লাইভে আছে আমার ছোট ভাই সাইফুল, মনে হয় সাইফুল আছে, যে আমার ছোট ভাই এখন পর্যন্ত তার হাতটা ভালোভাবে নাড়াতে পারে না। সে ডাকসুর বর্বর হামলায় সে হামলার শিকার হয়েছিল। শুধু আমি না, এভাবে আমার পরিবারের অসংখ্য সদস্য এলাকায় নানাভাবেই হয়রানির শিকার হয়েছে, এখনো হচ্ছে, এবং আমি নিজেও হচ্ছি। কিন্তু তারপরে বলছি যে কথা বলা ইনশাল্লাহ থামাতে পারবে না যতদিন আল্লাহ পাক শক্তি এই দেহে রাখে, এই কণ্ঠে রাখে। আমরা মুসলিম, একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি বিশ্বাস, যেটা বলছে যে সারা দুনিয়ার মানুষ যদি একাত্র হয় যে একজন মানুষের ক্ষতি করবে, আর যদি আল্লাহ না চায় তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, আর যদি আল্লাহ চায় একজন মানুষকে সহযোগিতা করবে, সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও সেটাকে রোধ করতে পারবে না। শুধু ওই মহান আল্লাহর উপরেই ভরসা রাখি। কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা থানায় জিডি করব নিজের নিরাপত্তার জন্য করেছি, তারা কতটুকু কি দিতে পারবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আজকের বিশেষ করে পরিস্থিতি নিয়ে আমি খুব একটা কথা বলিনি। এই কথাগুলো বাংলাদেশের যে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু থেমে গিয়েছিলাম। তো যেটা বলছিলাম যে প্রতিনিয়তই একটা অজানা আতঙ্কের মধ্যে আছি, একটা অনিশ্চিত জীবন নিয়ে ছুটে চলছি, তারপরেও কথা বলছি, বলে যাব। আর কতটুকু একটা যাতনার মধ্যে আছি, কতটুকু হয়রানির মধ্যে আছি সেটা তো নতুন করে বলার নাই। সেটি তো সবাই জানেন, দেখেন, বোঝেন যে একটা ফেসবুক আইডি পর্যন্ত চালাতে পারি না নিজের নামে, নিজ দেশে, যেটা বলে যে এক প্রকারের রোহিঙ্গার মতো হয়ে গেলাম, যে একটা ফেসবুক আইডি পর্যন্ত চালাতে পারি না। একটা ফেসবুক আইডি হ্যাক করলো রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের কাছে আমার আইডিটা ব্যাক চাইলাম একজন নাগরিক হিসেবে, যারা ডকুমেন্ট চাইল, প্রয়োজনীয় ডকুমেন্টস দিলাম, আইডি পেলাম না, কিন্তু একটা ফেক আইডি ভেরিফাই হয়ে গেল। তো এটা হচ্ছে দেশের অবস্থা। এই হচ্ছে আমাদের নাগরিকের সুরক্ষা। একজন ছাত্রনেতা, বাংলাদেশের একজন আলোচিত ছাত্রনেতা, যার তরুণ, একজন অ্যাক্টিভিস্ট, স্টুডেন্ট লিডার, যে মানুষের জন্য কথা বলে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, তো তারা এরকম একটা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়ে এই পেয়েছি প্রতিকার, তাহলে সাধারণ মানুষ কি প্রতিকারটা পাচ্ছে? তো যাই হোক, তারপর আজকের এই লাইভ থেকে যেটা বলছি, যে লাইভটি শেয়ার করবেন, যে আমাদের সহযোদ্ধা, আমাদের একজন সঙ্গী, আমার ভাই দিদারের মুক্তি চাই, দিদারের মুক্তি দিতে হবে। অন্যথায় এই করোনার মধ্যে প্রতিবাদের লেলিহান শিখা জ্বলবে রাজপথে যদি দিদারকে মুক্তি না দেওয়া হয়। কারণ মরতে তো একদিন হবেই, সুতরাং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মরব, ঘরে বসে বসে নয়। আর যারা আমাদেরকে সাপোর্ট করেন, সমর্থন করেন, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, শুধু ফেসবুকে লাইক, শেয়ার, কমেন্ট, কিংবা আসি ভাই সরকারি চাকরি করি, কিংবা ভাই একটা বুঝেন তো এলাকায় ক্ষমতাসীন দল নেতাদের কিছু বলা যাচ্ছে না, এই ফেক ভালোবাসা দেখাবেন না। দেখালে স্ট্রেট ফরওয়ার্ড ভালোবাসা দেখাবেন, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন, রাজপথে প্রয়োজনে নামবেন। কারণ এই হিডেন ভালোবাসা, হিডেন সাপোর্ট দিয়ে এই সমাজকে পরিবর্তন করা যাবে না, এই অবস্থা থেকে মানুষকে মুক্ত করা যাবে না, দেশকে মুক্ত করা যাবে না, দেশের মানুষকে মুক্তি দেওয়া যাবে না। সুতরাং সেজন্য বলছি যে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। আজকে দেশ, বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা ক্রাইসিস মোমেন্ট পার করতেছে। সেই জায়গা থেকে আর ছোট্ট কথা বলেই আজকের লাইভ থেকে বিদায় নেব, যে সকলকে অনুরোধ করব, যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। আপনার আশেপাশের প্রতিবেশীরা খেয়ে আছে না খেয়ে আছে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা ইতিমধ্যেই জানেন নিশ্চয়ই যে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সারা দেশে আমাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় মানুষেরকে, অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি, এবং সেটা আমরা এই মুহূর্তে আমাদের বাজেট ফুরিয়ে গেছে, এখন মানুষের উপরে ডিপেন্ড করতেছে। আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী তারা যদি সাপোর্ট দেয় সেটা পেলে আমরা হেল্প করতে পারি, বাট আমাদের ফান্ডটা শেষ হয়ে গেছে, যেটা ফ্র্যাঙ্কলি কথা বলতে। সেই ক্ষেত্রে আপনারা যদি দেশের মানুষকে সহযোগিতা করতে চান, দেশের মানুষের বিপদে পাশে দাঁড়ান, যার যার জায়গা থেকে নিজে কাজ করেন, নিজের সংগঠনের মাধ্যমে কাজ করেন, যে সংগঠন ভালো লাগে তার মাধ্যমে কাজ করেন, যদি ছাত্র অধিকার পরিষদকে ভালো লাগে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে কাজ করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনার সহযোগিতাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
আর সরকারের প্রতি আর শেষ একটা কথাই আহ্বান জানাবো, যেটা বলি, জালিম সরকার বলি, ভোটারবিহীন সরকার বলি, অবৈধ সরকার বলি, তারপরেও তো তারা ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় আছে। সুতরাং কখনো তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে তাদের উপরে, কখনো তাদের সাথে নেগোসিয়েশনের চেষ্টা করতে হবে মানুষের অধিকার আদায়ে, কখনো তাদের উপরে চাপ তৈরি করতে হবে। সে জায়গা থেকে বলছি যে যার যার জায়গা থেকে প্রতিটি অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাই সোচ্চার হবেন। এবং সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে আপনাদের একটা সুযোগ ছিল জনগণকে একত্রিত করা, রাজনৈতিক দল ব্যক্তি সংগঠনকে একত্রিত করার, আপনাদের বদনাম, ভোটারবিহীন সরকারের বদনাম ঘুচানোর, অবৈধ সরকারের বদনাম ঘুচানোর। কারণ সবাই যদি আপনাদের সাথে কাজ করতে পারতেন, আপনারা এই অপবাদ থেকে আপনারা মুক্তি পেতেন। কিন্তু আপনারা নিজেদের অহমিকায় আপনারা সেটি করেননি, কারণ আপনাদের মনে একটা অজানা আতঙ্ক রয়েছে যে এটা করতে গিয়ে যদি আবার নিজেদের মসনদ নড়ে বড়ে হয়ে যায়, ক্ষমতা ছাড়া যদি হয়ে যায়, কারণ এটা নিয়ে তো আপনাদের একটা মারাত্মক আতঙ্ক রয়েছে। সেটা তো আপনারা ইতিমধ্যে আপনাদের সিনিয়র নেতারা বলেছেন যে ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে কই পালাবেন, ক্ষমতায় না থাকলে এত লাখ মানুষ গুম হবে, সেটা আপনাদের নেতাকর্মীরা বলেছে। সুতরাং এটা নিয়ে তো অবকাশ নেই যে আপনারা ক্ষমতা হারানোর একটা ফোবিয়া, একটা আতঙ্কে ভোগেন। সে কারণে আপনারা জনগণকে নিয়ন্ত্রণের নামে জনগণের উপরে, প্রতিবাদী মানুষের উপরে, ভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছেন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট তারা দীর্ঘস্থায়ী হয়নি, তাদের পতন হয়েছে নির্মমভাবে। সুতরাং আপনারা জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে, জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন না, মানুষকে হয়রানি করবেন না। সাংবাদিকদেরকে যেভাবে এখন হয়রানি করা হচ্ছে এটা বন্ধ করুন। জনগণের অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিন। এবং এই পরিস্থিতিতে কিভাবে দেশকে রক্ষা করা যায়, কারণ আমরা যেটা বারবার বলেছি যে এই পরিস্থিতি এখনই শেষ হয়ে যাচ্ছে না, এখন সাময়িকভাবে শেষ হলেও দেশে একটা অর্থনৈতিক সংকট দেখা দেবে 100%, দেশে বেকারত্বের হার বাড়বে, যেটা কিছুদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম, আইন শৃঙ্খলার অবনতি হবে, সামাজিক অপরাধ বাড়বে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। সুতরাং এখন থেকে যদি আপনারা ক্ষমতায় থেকে সেগুলো মোকাবেলা করার জন্য যদি মানুষকে না ডাকেন, যদি একটা জাতীয় ঐক্য গঠন করে না তুলতে পারেন, তাহলে আপনারা পস্তাবেন, আপনারা ভুগবেন। আর এটা আপনাদের প্রতি প্রশ্ন কিংবা দাবি রেখে গেলাম যে আপনারা কি করবেন, সিদ্ধান্ত আপনাদের, আপনারা কিভাবে এই পরিস্থিতি ট্যাকেল দেবেন। তবে আমরা অনুরোধ জানাচ্ছি যে দুটি অনুরোধ। একটি হচ্ছে এখনো লকডাউন এনশিওর করেন, সেনাবাহিনী যাদের প্রতি সকলের একটা আস্থা আছে তাদেরকে কাজে লাগান, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে লকডাউন নিশ্চিত করার ক্ষেত্রে। পাশাপাশি যেই গার্মেন্টসগুলো যদি একান্তই খোলার প্রয়োজন হয়, একেবারে স্ট্রিক্টলি নির্দেশ দেন যে স্বাস্থ্যবিধি মেনে যারা গার্মেন্টস খোলা রাখতে পারবে তাদের গার্মেন্টস চলবে, আদারওয়াইজ পরের দিন বন্ধ করে দেন। কারণ যেটা স্ট্রিক্ট রুলস চাইলে সব কিছু সম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ যারা লকডাউনে ঘরে থাকবে, দিনমজুর, শ্রমিক, তাদেরকে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনাদের নিজেদের জায়গা থেকে করতে পারেন। তবে আমরা দেশের এই সংকটে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই এবং এই ধরনের সংকটে নানা ধরনের গুজব রটে, সেই বিষয়ে সবাই সচেতন থাকবেন, সঠিক তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং সকল ধরনের অন্যায় অনিয়মগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবেন। সোশ্যাল মিডিয়া সহ যেভাবেই পারেন জনগণের মাঝে সেটা ছড়িয়ে দেবেন। এবং আমরা যেটা বলছি, প্রত্যেক এলাকায়, প্রত্যেক পাড়া মহল্লায় একটা সচেতন জনগণের কমিটি গঠন করবেন যে যারা এইসব অনিয়ম তদারকি করবে। আমরা এই যে দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি, যেটা জাতীয় কমিটি করেছি, এই কমিটি কাজ করে যাচ্ছি সারা দেশে। একটা এই মনিটরিং কমিটি গঠন করার জন্য বিভিন্ন জেলা উপজেলায়, চাইলে আপনারা সেখানেও সম্পৃক্ত হতে পারবেন এবং এর মাধ্যমে আমরা কোথায় অনিয়ম হচ্ছে তার একটা তদারকি কিংবা তার একটা রিপোর্ট আমরা তুলে ধরতে পারবো। ইতিমধ্যে যেমন যে রিপোর্টটি আমরা প্রকাশ করেছি যে সরকারি ত্রাণ বরাদ্দের অনিয়ম নিয়ে কিংবা ত্রাণ বরাদ্দে যে মিসম্যানেজমেন্ট হচ্ছে, যে যেই জেলায় যত দরিদ্র সেই জেলায় তত ত্রাণ কম। এখানে কুড়িগ্রামের এবং আরও কয়েকটি জেলার উদাহরণ এই দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি
উদাহরণ সহকারে প্রকাশ করেছে। সুতরাং আমরা চাই এই অন্যায় অনিয়মের প্রতিবাদের মাধ্যমে এই অন্যায় অনিয়ম দূর হোক, সমাজ ইতিবাচক পরিবর্তন আসুক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা প্রতিবাদ করতে চান, যারা দেশের জন্য ইতিবাচক পরিবর্তন করতে চান, বিশেষ করে আমি বুড়াদেরকে আমি ডাকবো না, আমি ইয়ংদেরকে, ছাত্র যুবক তরুণদেরকে আহ্বান জানাবো যে ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন। ছাত্র অধিকার পরিষদ সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। আর বুড়াদেরকে না ডাকা বলতে এখানে আমি বুড়াদেরকে অসম্মান করতেছি না, আমি বলছি যে অবশ্যই আমাদের সিনিয়রদেরকেও দরকার আছে, তবে আমি বলছি বিশেষ করে সমাজের এই মুহূর্তে দেশের প্রেক্ষাপটে ছাত্র যুবক তরুণরাই একমাত্র সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশপ্রেমে অটল থাকুন, যার যার জায়গা থেকে নিজের দায়িত্ব কর্তব্যটুকু পালন করে যান, সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখুন। ধন্যবাদ সকলকে।